So hello and welcome everyone. Welcome to Pratesh Education and Training. তোমরা জানো যে আপকামিং ক্লার্কশিপ এক্সাম খুব তাড়াতাড়ি কন্ডাক্ট হতে চলেছে, কারণ আমরা দেখেছি যে ফর্ম ফিল আপ কমপ্লিটেড এবং ভোটের ঠিক পরপরই কিন্তু আশা করি ক্লার্কশিপের এক্সাম কিন্তু খুব ইজিলি হয়ে যেতে পারে। সো ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপে তোমরা যে সকল স্টুডেন্টরা অ্যাপিয়ার করছো বা যে সকল অ্যাসপিরেন্টরা সেই পরীক্ষাটা দিতে চলেছো, তাদের জন্য আমরা প্রতিষ্ঠ এডুকেশনের তরফ থেকে নিয়ে এসেছি জেনারেল সায়েন্সের ওপর বেস করে একটা এমসিকিউ সেশন। ওকে, যেখান থেকে তোমরা ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং সেই কোশ্চেনের সাথে রিলেটেড কোন কোন টপিকগুলো জেনারেল সায়েন্স থেকে আমাদের আপকামিং এক্সামে আসতে পারে সেগুলোকে নিয়ে ডিটেইলে আলোচনা করব আমরা কিন্তু আমাদের এই চ্যাপ্টারটার মধ্যে। তো চলো দেরি না করে স্টার্ট করা যাক। প্রথম প্রশ্নে আমরা চলে আসছি। প্রথম প্রশ্ন কি বলছে, নিম্নলিখিতদের মধ্যে সবচেয়ে মিষ্টি শর্করা কোনটি? নিম্নলিখিতদের মধ্যে সবথেকে মিষ্টি শর্করা কোনটি? আচ্ছা, একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বায়োকেমিস্ট্রি চ্যাপ্টার থেকে এই কোশ্চেনটা। ওকে, যেরকম বায়োকেমিস্ট্রিতে আমাদের ক্লার্কশিপের জন্য ইম্পর্টেন্ট পয়েন্টগুলো কি, ভিটামিনের নামকরণ, ভিটামিনের রাসায়নিক নাম, বা কোন কোন খনিজকে কোন কোন সেটা কোন উৎসের মধ্যে পাওয়া যায়, প্রোটিন কাকে বলে, ফ্যাট কাকে বলে, কার্বোহাইড্রেট কাকে বলে, এই প্রত্যেকটা যে জায়গা থেকে কিন্তু আমাদের আপকামিং ক্লার্কশিপ এক্সামে অনেক ডিটেইলে কিন্তু প্রশ্ন তৈরি হতে পারে। তো আজকের প্রথম প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে সবচেয়ে মিষ্টি শর্করা কোনটি? নিম্নলিখিতদের মধ্যে সবচেয়ে মিষ্টি শর্করা কোনটি? তাহলে এটার ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হবে? এটার ক্ষেত্রে সঠিক উত্তর কি হবে? সো এটার ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, ফ্রুক্টোজ। সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, ফ্রুক্টোজ। মানে এটা হচ্ছে কি প্রকৃতিতে প্রাপ্ত সবথেকে মিষ্টি শর্করার উদাহরণ। প্রকৃতিতে প্রাপ্ত সবথেকে মিষ্টি শর্করা। এছাড়াও কৃত্রিম শর্করা কিন্তু অনেক ধরনের হতে পারে। আমাদের যেরকম স্যাকারিন নিয়ে নাও, অ্যাসপারটেম নিয়ে নাও, এরা হচ্ছে কি কৃত্রিম মিষ্টিকারক পদার্থ। কিন্তু প্রকৃতিতে প্রাপ্ত সবথেকে বেশি মিষ্টিকারক পদার্থ কোনটা? সেটা কিন্তু আমাদের এই ফ্রুক্টোজটা। সেটা কি? সেটা কিন্তু আমাদের এই ফ্রুক্টোজটা। তো সঠিক উত্তর কি হয়ে যাবে? নিম্নলিখিতদের মধ্যে ফ্রুক্টোজ হলো সবথেকে বেশি মিষ্টিকারক পদার্থের উদাহরণ। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরের প্রশ্নে আমরা চলে যাই। পরের প্রশ্ন কি বলছে দেখিনি। হিমোগ্লোবিন হলো, বাহ, খুব একটা সোজা প্রশ্ন দিয়েছে, খুব একটি সোজা প্রশ্ন দিয়েছে। হিমোগ্লোবিন কি? প্রোটিন, শর্করা, ফ্যাট নাকি ভিটামিন? হিমোগ্লোবিনটা কি? হিমোগ্লোবিন প্রোটিন, শর্করা, ফ্যাট নাকি ভিটামিন? চলো বলে ফেলো সঠিক উত্তর কোনটা। দেখো, হিমোগ্লোবিন হচ্ছে কি মানবদেহে যেটা ট্রান্সপোর্ট ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে। দ্যাট মিনস হিমোগ্লোবিনের কাজ কি? আমাদের সমগ্র দেহে অক্সিজেনটাকে সরবরাহ করা। তাহলে অক্সিজেন প্লাস হিমোগ্লোবিন মিলে কি তৈরি হয়? আমাদের হিমোগ্লোবিন তৈরি হয়। তাহলে হিমোগ্লোবিনের প্রধান কাজটা কি? মানবদেহে অক্সিজেনের সরবরাহটাকে বজায় রাখতে সাহায্য করা। তাহলে হিমোগ্লোবিন বেসিক্যালি কি? দেখো, হিমোগ্লোবিন এটা আমার দুটো অংশ নিয়ে তৈরি হয়। হিমোগ্লোবিনটা দুটো অংশ নিয়ে তৈরি হয়। একটা হলো আমাদের প্রোটিন অংশ, একটা হলো আমাদের প্রোটিন অংশ, আরেকটাকে আমরা বলি নন প্রোটিন অংশ। কি বললাম? পয়েন্ট দুটো ভালো করে বোঝার চেষ্টা করো। একটা হলো প্রোটিন অংশ, আরেকটা হলো গিয়ে কিন্তু নন প্রোটিন অংশ। তাহলে প্রোটিন অংশটাকে আমরা কি বলি? প্রোটিন অংশটাকে বলি হচ্ছে কি প্রোটিন অংশটাকে বলি হচ্ছে কি আমরা গ্লোবিন, আর নন প্রোটিন অংশটাকে আমরা কি বলি? হিম। কারণ এই হিমটা ফার্দার কিসে চেঞ্জ হয়? আয়রনে গিয়ে আমার চেঞ্জ হয়। তাহলে একটা প্রোটিন প্লাস নন প্রোটিন মিলে তৈরি করছে হিমোগ্লোবিনকে। তো এটার ক্ষেত্রে সঠিক উত্তর আমরা কি ধরবো? হিমোগ্লোবিন হলো কি? হিমোগ্লোবিন হচ্ছে একটা প্রোটিন। কারণ তার মধ্যে যেহেতু গ্লোবিন রয়েছে, তার মধ্যে যেহেতু গ্লোবিন অ্যাজ আ প্রোটিন পার্ট হিসেবে আমার এক্সিস্ট করছে, তার মানে আমরা বলতে পারি হিমোগ্লোবিনও কিন্তু একটা প্রোটিন জাতীয় পদার্থের উদাহরণ। আরেকটা প্রশ্ন এখান থেকে বারবার আমাদের দেয়, হিমোগ্লোবিনের কাজ কি? তাহলে হিমোগ্লোবিনের কাজ হচ্ছে কি আমাদের সারা দেহে অক্সিজেনটাকে সরবরাহ করতে কিন্তু হেল্প করে বা সহায়তা করে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 3। একজন কর্মরত মহিলার প্রতিদিন কতটা প্রোটিন গ্রহণ করা উচিত? একজন কর্মরত মহিলার প্রতিদিন কতটা পরিমাণে প্রোটিন গ্রহণ করা উচিত? একজন কর্মরত মহিলার প্রতিদিন কতটা পরিমাণ প্রোটিন গ্রহণ করা উচিত? বলে ফেলো সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর কোনটা হবে? দেখো,
প্রোটিনের কাজটা কি? প্রোটিনের কাজটা হচ্ছে কি, ধরো আমাদের হাড়টাকে তৈরি করতে হেল্প করা, আমাদের তরুণাস্থিগুলোকে তৈরি করতে হেল্প করা, বা হাড় বা তরুণাস্থির কোনো অংশ ভঙ্গুরতা দেখা দিলে সেটাকে রিপেয়ার করা, বা এছাড়াও আমরা বলতে পারি আমাদের ধরো টিস্যু যেগুলো হয়, কলা যেগুলো হয়, সেই কলাগুলো মেরামত করতে হেল্প করা, বা কলাটাকে আমার নতুন করে তৈরি করতে হেল্প করা। তাহলে আমাদের দৈনন্দিন জীবনে, সেটা মেল হোক বা ফিমেল বডি হোক, তার দৈনন্দিন জীবনে কিন্তু প্রোটিন একটা অতি অত্যাবশ্যকীয় উপাদান হিসেবে কাজ করে তার দেহটাকে ঠিকঠাক রাখতে। দ্যাট মিনস হাড় ঠিকঠাক রাখতে, মাসেল ঠিকঠাক রাখতে, তরুণাস্থি ঠিকঠাক রাখতে, এই প্রত্যেকটা কাজে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আমাদের সেই প্রোটিনটা। তাহলে এটা একটা আনকমন কোশ্চেন বলতে পারি, কিন্তু এই ধরনের কোশ্চেন অনেক সময় আমরা আসতে দেখেছি। যেরকম এটা মেয়েদের দেহে দিয়েছে, এবার এটা ছেলেদের দেহেও কতটা পরিমাণ প্রোটিন থাকা উচিত বা গ্রহণ করা উচিত, এ জাতীয় প্রশ্ন আমার তৈরি হতে পারে। আচ্ছা, তাহলে এটার সঠিক উত্তরটা কি জেনে নাও। এটার সঠিক উত্তর হয়ে গেল অপশন নাম্বার ডি, 45 গ্রাম। এটার সঠিক উত্তরটা কি? অপশন নাম্বার ডি, 45 গ্রাম। মানে একজন ওয়ার্কিং উইমেনের ডেইলি লাইফে বা রোজ মিনিমাম 45 গ্রাম প্রোটিনটাকে ইনটেক করা উচিত, যাতে তার হাড়, তরুণাস্থি, মাসল প্রত্যেকটা বা টিস্যু প্রত্যেকটা যাতে ঠিকঠাক থাকে এবং ঠিকঠাক সময় যাতে সেটা আমার রিপেয়ার হয়ে যায়। ক্লিয়ার হলো পয়েন্ট এত অবধি? প্রশ্ন নম্বর 3-এর পরে যাওয়ার আগে প্রত্যেককে বলে দিতে চাই, যারা আপকামিং ক্লার্কশিপ, মিসলেনিয়াস এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, কনস্টেবল এবং এসআই, তাদের জন্য বেঙ্গল কম্বাইন্ড কোর্স, যেটাকে তোমরা অ্যাক্সেস করতে পারবে আমাদের প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং অ্যাপের মধ্যেই। ওকে, আচ্ছা, এই প্রতিষ্ঠা অ্যাপের মধ্যে যেটাকে তোমরা অ্যাক্সেস করতে পারো, পুরো কোর্সটার ফি হচ্ছে কি অনলি 689। আর এই অনলি 689 রুপিসে তোমরা রাজ্যের সমস্ত সরকারি চাকরির প্রিপারেশনের জন্য পড়াশোনা কিন্তু সহজেই করে নিতে পারবে। কোর্সের ডিটেলস জানতে নিচে দেওয়া নাম্বারে কল করে নাও, 9088890010। আরেকটা নিয়ে চলে এসেছি আমরা, বেঙ্গল কম্বাইন্ড অফলাইন। সেটা হচ্ছে কি আমাদের কোথায় পড়ানো হবে? আইবিটি বারাসাত সেন্টার। এখানে আমাদের পড়ানো হয় অফলাইন ক্লাসেস, যেখানে আমরা ক্লার্কশিপ, মিসলেনিয়াস এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর এবং কনস্টেবলের প্রিপারেশন দিয়ে থাকি অফলাইন সেন্টার। যারা চাইছো ফেস টু ফেস ইন্টারাকশনের মাধ্যমে নিজেদের ডাউটগুলোকে ক্লিয়ার করে নিতে এবং জাস্ট অফলাইন ক্লাস করতে, তাদের জন্য আমরা বলতে পারি অনলি মান্থলি 500 রুপিসের বিনিময়ে তারা কিন্তু বেঙ্গল কম্বাইন্ড অফলাইন কোর্সটায় জয়েন হতে পারো। আর এই কোর্সের ডিটেলস জানতে নিচে দেওয়া নাম্বারটায় কল করে নাও, 9088890080-তে। তো চলো চলে আসছি আমরা আমাদের পরবর্তী প্রশ্ন, মধুর উপাদান কি? বাহ, খুব একটা ভালো প্রশ্ন দিয়েছে, সহজ প্রশ্ন দিয়েছে কিন্তু একটা ভালো প্রশ্ন দিয়েছে। মধুর প্রধান উপাদান কি? বলে ফেলো সঠিক উত্তর কোনটা? মধুর প্রধান উপাদান কোনটি? মধুর প্রধান উপাদান কোনটি? চলো, তাহলে মধুর প্রধান উপাদানটা হচ্ছে কি আমাদের সুক্রোজ। মধুর প্রধান উপাদানটা কি? মধুর প্রধান উপাদান হচ্ছে আমাদের সুক্রোজ, যেটা মানে মৌমাছির দ্বারা তৈরি করা হয় এবং উদ্ভিদের শর্করাটাকে নিয়ে মৌমাছি তৈরি করে থাকে কি আমাদের এই মধুগুলোকে। তাহলে মধুর প্রধান উপাদানটা কি? অপশন নাম্বার ডি, সুক্রোজ। চলে আসছি পরের প্রশ্নতে, নিউট্রনের আবিষ্কর্তা কে? পরের প্রশ্নে আমরা চলে আসছি, নিউট্রনের আবিষ্কর্তা কে? সো নিউট্রনের আবিষ্কর্তা আমরা কি জানি? একটা অ্যাটমকে ভাঙলে তিনটে জিনিস পাওয়া যায়, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। তাহলে এই নিউট্রনটাকে আবিষ্কার করেছেন কোন বিজ্ঞানী? নিউট্রনটাকে আবিষ্কার করেছেন কিন্তু আমাদের সায়েন্টিস্ট চ্যাডউইক, জেমস চ্যাডউইক। অপশন নাম্বার এ হলো আমাদের সঠিক উত্তর। তাহলে কোশ্চেন নাম্বার 5 সঠিক উত্তর কোনটা? অপশন নাম্বার এ, জেমস চ্যাডউইক। কি আবিষ্কার করছেন? নিউট্রন। আচ্ছা, দুটোর অ্যান্সার চাই প্রত্যেকের কাছে কমেন্ট বক্সে। প্রোটন আবিষ্কার করেন কে? ইলেকট্রন আবিষ্কার করেন কে? এই দুটো প্রশ্নের উত্তর চাই কমেন্ট বক্সের মধ্যে। ইলেকট্রনের আবিষ্কর্তা, প্রোটনের আবিষ্কর্তা। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে প্রত্যেককে বলে দিই, যারা আপকামিং ক্লার্কশিপ, মিসলেনিয়াস এবং দুটোর কম্বাইন্ড এক্সামে দিতে চলেছ, তাদের জন্য আমাদের প্রতিষ্ঠা এডুকেশনের তরফ থেকে আমরা নিয়ে এসেছি মক টেস্ট। দেখো, ক্লার্কশিপটা হচ্ছে কি অনলি 47, মিসলেনিয়াস হচ্ছে কি 56, আর ক্লার্কশিপ মিসলেনিয়াস কম্বাইন্ড নিলে টোটাল 15টা মক টেস্ট পাবে অনলি 97 রুপিসে। আর এই মক টেস্টের ডিটেলস জানতে নিচে দেওয়া নাম্বারটায় কল করে নাও, 9088890010-তে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, নিম্নোক্ত কোনটি মানুষের বংশগত রোগ নয়? নিম্নোক্ত কোনটি
মানুষের বংশগত রোগ নয়? হিমোফিলিয়া, বর্ণান্ধতা, অ্যালজাইমার্স নাকি ডাউন সিনড্রোম? নিম্নোক্ত কোনটি মানুষের বংশগত রোগ নয়? হিমোফিলিয়া, বর্ণান্ধতা, অ্যালজাইমার্স নাকি ডাউন সিনড্রোম? বংশগত রোগ মানে যেই রোগটা একটা জেনারেশন থেকে অন্য জেনারেশনে বহন হয় বাই জিন। তাহলে এটার ক্ষেত্রে সঠিক উত্তর কোনটা? এটার ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে আমাদের অ্যালজাইমার্স। অ্যালজাইমার্স হচ্ছে গিয়ে একটা ব্রেন ঘটিত রোগ, মানে ব্রেনের একটা ফাংশন ডিসরাপ্টিং হলে সেখানে অ্যালজাইমার্স হতে পারে, কিন্তু এটা আমাদের বংশগত রোগ নয়। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসছি, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং কাকে চিহ্নিত করার জন্য ব্যবহার করা হয়? ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং কাকে চিহ্নিত করার জন্য ব্যবহার করা হয়? পিতামাতা, ধর্ষক, চোর নাকি সবকটি? কোন উত্তরটা এখানে সঠিক উত্তর বলে আমার বিবেচিত হবে? ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং কাকে চিহ্নিত করার জন্য ব্যবহার করা হয়? তাহলে এটার ক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা কি হবে জানো? এটার ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে কি সবকটি। ডিএনএ এর সাহায্যে আমরা ব্যবহার করে থাকি সবকটি। অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং কাকে চিহ্নিত করার জন্য ব্যবহার করা হয়? পিতামাতা, ধর্ষক, চোর সবাইকেই ব্যবহার করা হয়। প্রশ্ন নম্বর, পরবর্তী প্রশ্নে চলে আসি, কোন স্থানে গ্লুকোজ পাইরুভেটে ভেঙে যায়? কোন স্থানে গ্লুকোজ পাইরুভেটে ভেঙে যায়? গলগি বডি, সাইটোপ্লাজম, ক্লোরোপ্লাস্ট নাকি প্রোটোপ্লাজম? কোন স্থানে গ্লুকোজ পাইরুভেটে ভেঙে যায়? গলগি বডি, সাইটোপ্লাজম, ক্লোরোপ্লাস্ট নাকি প্রোটোপ্লাজম? সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন নাম্বার বি, সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমে গ্লুকোজটা কি হয়? সাইটোপ্লাজমে গ্লুকোজটা কিন্তু আমার পাইরুভেটে ভেঙে যায়। সাইটোপ্লাজমে গ্লুকোজটা কি হয়? সাইটোপ্লাজমে গ্লুকোজটা কিন্তু আমার পাইরুভেটে ভেঙে যায়। আর এই যে গ্লুকোজটা আমার পাইরুভেটে ভাঙলো, প্রসেসটাকে আমরা কি বলি? প্রসেসটাকে আমরা বলি গ্লাইকোলাইসিস। প্রসেসটাকে আমরা কি বলি? প্রসেসটাকে আমরা বলি গ্লাইকোলাইসিস। এই ছোট্ট ছোট্ট পয়েন্টগুলো আমরা নোট ডাউন করে নেব, যেগুলো থেকেও কিন্তু আমাদের এক্সামে কোশ্চেন তৈরি হতে পারে। তাহলে কোষের সাইটোপ্লাজমে গ্লুকোজটা ভেঙে গিয়ে কি তৈরি করে? পাইরুভেট। প্রসেসটাকে আমরা কি বলি? গ্লাইকোলাইসিস বলে চলি। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসছি, কি বলছে? পারদের বিশেষ কোন গুণের জন্য এটিকে ক্লিনিক্যাল থার্মোমিটারে ব্যবহার করা হয়? পারদের কোন গুণের জন্য এটিকে আমরা ক্লিনিক্যাল থার্মোমিটারে ব্যবহার করি? কোন উত্তরটা এখানে সঠিক হবে? আচ্ছা, কোন উত্তরটা এখানে সঠিক হবে? সঠিক উত্তর হচ্ছে কি আমাদের অপশন নাম্বার এ, তাপের সুপরিবাহী। খুব বেশি তাপটাকে কন্ডাক্ট করতে পারে, টেম্পারেচার বা হিটটাকে কন্ডাক্ট করতে পারে, যার জন্য আমরা ক্লিনিক্যাল থার্মোমিটারে কাকে ব্যবহার করি? পারদকে। লাস্ট প্রশ্ন আজকের সিরিজে আমরা চলে আসছি, আজকের প্র্যাকটিস সেটের আমাদের লাস্ট প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কোনটি ভালো কোলেস্টেরল হিসেবে গণ্য করা হয়? নিম্নলিখিতদের মধ্যে কোনটি ভালো কোলেস্টেরল হিসেবে গণ্য করা হয়? ভিএলডিএল, এইচডিএল, এলডিএল নাকি ট্রাইগ্লিসারাইড? বলে ফেলো সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হলো কি অপশন নাম্বার বি, এইচডিএল। অপশন নাম্বার বি, এইচডিএল। এটার পুরো কথা কি? হাই ডেনসিটি লিপোপ্রোটিন। হাই ডেনসিটি লিপোপ্রোটিন বলা হয় এটাকে। কি বলা হয়? এটাকে বলা হয় আমাদের হাই ডেনসিটি লিপোপ্রোটিন। এটার মেন কাজটা কি জানো? রক্তের মধ্য থেকে অন্যান্য ক্ষতিকারক লিপোপ্রোটিনটাকে বের করে দেয়। রক্তের মধ্যে যে অন্যান্য ক্ষতিকারক লিপোপ্রোটিনগুলো আমাদের রয়েছে, যার ফলে আমাদের হার্টটা ব্লকেজ হতে পারে, তো সেই ক্ষতিকারক লিপোপ্রোটিনগুলোকে রক্ত থেকে বের করে দিতে হেল্প করে কি? আমাদের এই এইচডিএলটা। এইচডিএল মানে কি? হাই ডেনসিটি লিপোপ্রোটিনের পার্টটা। তাহলে নিম্নলিখিতদের মধ্যে কোনটি ভালো কোলেস্টেরল? এইচডিএল হচ্ছে আমাদের ভালো কোলেস্টেরল। তাহলে আজকে আমাদের প্র্যাকটিস সেট আজকে আমরা এখানেই এন্ড করব। আরও এরকম প্র্যাকটিস সেট পেতে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, এবং ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। টিল দেন, থ্যাংক ইউ এভরিওয়ান।